নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 11ই অক্টোবর 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 231তম 231st সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত, বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকে এই মহালক্ষ্মী পুজোর পরে আর অযথা সময় নষ্ট না করে বা আমার এই প্রাককথনের সময় নষ্ট না করে আসুন আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত কাম প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। সুতরাং আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে এবং আগামী দিন আমি দুটো চিঠি স্বামীজির পড়ব। দুটোই লস অ্যাঞ্জেলেস থেকে লেখা এবং দুটোই ডিসেম্বর 1899। মানে আমরা যে চিঠি শুরু করেছিলাম শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর পরিব্রাজক বিবেকানন্দকে নিয়ে, সেই চিঠি এখন 1899 সালে এসে পৌঁছেছে। এবার 1900, 1901, 1902 মাঝামাঝিতে স্বামীজি চলেই গেলেন। ফলে আমাদের চিঠিপত্র সেইভাবেই এগোচ্ছে। আজকে যে চিঠিটি পড়ব সেটি স্বামী তুরীয়ানন্দজিকে লেখা। হরি ভাই, তোমার ঠ্যাং জোড়া লেগেছে শুনে খুব
খুশি আছি এবং বেশ কাজ করছো তাও শুনছি। আমার শরীর ঠিক চলছে না, মোদ্দা কথা আমারও আতুপুতু করলেই রোগ হয়। রাঁধছি, যা তা খাচ্ছি, দিনরাত খাচ্ছি, বেশ আছি, খুব ঘুমাচ্ছি। এই যে যা তা খাচ্ছি স্বামীজি লিখলেন, এর ওপর এক সাহিত্যিক বিরাট লেখা লিখে ফেললেন। স্বামীজি যা তা খেতেন। তাদের বোঝানো গেল না যদি প্রোটিনটি ভদ্রলোক না খেতেন, ওই 39টা 34-এ চলে যেতেন স্বামীজি। প্রোটিনটা খেয়েছিলেন বলে ওইটুকুনি আয়ুটা ছিল। এবং স্বামীজি শরীর সম্বন্ধে বলেছিলেন যে সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়েও তাই। হয় আমি লৌহ দৃঢ় বৃষণ ন্যায় অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকত চাই। নিজের জীবনটাকে সেইভাবেই স্বামীজি তৈরি করেছিলেন। জানতেন আলো নিভে আসছে এবং তার আগে তার যা দেবার সেটা দিতেই হবে। বারবার বলতেন মাই প্লে ইজ ডান, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আসছি নিউ ইয়র্কে 1 মাসের ভেতর। সারদার কাগজ কি উঠে গেছে নাকি? আর তো পাই না। স্বামীজি উদ্বোধনের কথা লিখছেন। 1899 সালের গোড়ায় উদ্বোধন প্রতিষ্ঠা করেছিলেন। উদ্বোধন নিয়ে স্বামীজির অত্যন্ত আবেগ ছিল। উদ্বোধনকে মাঝে মাঝে উদ্বন্ধন অর্থাৎ ফাঁস বলে ডাকতেন। ইচ্ছে ছিল প্রত্যেক দৈনিক কাগজ তিনি করবেন, সেটা ত্রৈভাষিক হবে, এবং সেই পরিকল্পনাও করে ফেলেছিলেন। স্বামী সদানন্দজি হিন্দিটা দেখবেন, স্বামী অভেদানন্দজি ইংরেজিটা দেখবেন, এবং বাংলায় কিন্তু সেই ত্রৈভাষিক দৈনিক কাগজ হয়ে ওঠেনি করা। তারপর উদ্বোধন পত্রিকা তিনি চালু করেছিলেন, নিজেই তার প্রস্তাবনা লিখেছিলেন, এবং সেই প্রস্তাবনায় স্বামীজি লিখেছেন, দেখিতেছে যেথায় মহামূর্খ পর বিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চাহে, যেটা জন্মালস বৈরাগ্যের আবরণ নিজ অকর্মণ্যতার উপর নিক্ষেপ করে, যেটা ক্রূরকর্মী নিষ্ঠুরতাকেও ধর্ম করিয়া তোলে, যেথায় নিজ সামর্থ্যহীনতার উপর কাহারও কোনো দৃষ্টি নাই, কেবল পরের ওপর সমস্ত দোষ নিক্ষেপ, প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে, বিদ্যা চর্বিত চর্বণে, সর্বোপরি নাম গুণগান পিতৃপুরুষের নাম কীর্তনে। এবং সেই উদ্বোধনের ভূমিকায় স্বামীজি লিখেছিলেন যে উদ্বোধনের কাজ হবে পূব এবং পশ্চিমের মিলনের উদ্দেশ্য হচ্ছে উদ্বোধনের, পূর্ব পশ্চিমের মিলন হচ্ছে উদ্বোধনের জীবনোদ্দেশ্য। এবং সেখানে বলেছিলেন যা সত্যগুণী তা তো থাকবেই, যা তমগুণী তার বিনাশকে রুখতে পারে। এবং এইভাবে নতুন ম্যাগাজিন তিনি এনেছিলেন। সেই ম্যাগাজিনটি ইতিবাচক কথা বলতো, কারণ স্বামীজি যে সময় জন্মেছিলেন সেই সময় এত কদর্য খবরের কাগজ বাংলায় বেরোতো, সে আর কহতব্য নয়। তার বহু কাগজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু স্বামীজি তাই উদ্বোধনকে একটা ব্যতিক্রমী পত্রিকা শুরু করেছিলেন, এবং সে উদ্বোধনের জয়যাত্রা এখনও অব্যাহত আছে। 1899 সালে 1 মাঘ যে কাগজটি বেরিয়েছিল, সে কাগজটি এখনও চলছে। ভারতবর্ষের কোনো দেশীয় ভাষায় নিরবচ্ছিন্ন প্রকাশনা এতদিন ধরে আর কোনো কাগজ নেই। অ্যাওয়েকেন্ড, প্রবুদ্ধ ভারতও ঘুমিয়েছে বুঝি, আমাকে তো আর পাঠায় না। যাক, দেশে তো এবং দেশের কথা স্বামীজি এখানে বলছেন হায় রাম, এদের কিছু হবে না। এই যে উদ্বোধনটা পাচ্ছেন না, এটা আর কিছু না, এটা হচ্ছে সীমাহীন ক্যালাসনেস। ওই পাঠাতে হবে, ভুলে গেছে কেউ। স্বামীজি তো এইটা আমেরিকায় গিয়ে শিখেছিলেন যে ওরা কি করে ফর্মাল রিলেশন মেনটেন করতে হয় সেটা জানে। হাল্লাক হয়ে গিয়েছিলেন বিদেশ থেকে চিঠি লিখে যে তোমরা ওখানকার পেপার কাটিং পাঠাও, কারণ আমেরিকা পেপার কাটিংকে এখনও জোর দেয়। সেটাই এরা করে উঠতে পারলেন না। ভাবার কোনো কারণ নেই যে জবধানে ডুবেছিলেন, তাদের মনেই হয়নি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাজ থেকে পেপার কাটিং গেল, একসময় স্বামীজি লিখলেন আর কাগজ পাঠানোর দরকার নেই, কারণ আমেরিকার কিছু মানুষ প্রতাপচন্দ্র মজুমদারের নেতৃত্বে প্রচার করেছিলেন যে এখানে যতই স্বামীজি কিছু করুন না কেন, দেশে স্বামীজির কোনো প্রচার হচ্ছে না। যেহেতু তখন ইন্টারনেট ছিল না, যেহেতু সঙ্গে সঙ্গে খবর পৌঁছতো না, তাই ভরসা করতে হতো খবরের কাগজের ওপর। তারপর স্বামীজি পেপার ক্লিপিং এবং কাটিং যান। যারা স্বামীজির বিরোধিতা করছেন তারাও আস্তে আস্তে চুপ করে যায়। মানুষের বিরোধিতা করার কতগুলো অসুবিধা আছে। আপনি প্রথম দিন সমালোচনা করবেন, দ্বিতীয় দিন একই সমালোচনা করবেন,
তৃতীয় দিন একই কথা বলবেন, চতুর্থ দিনে কোনো লোক পাবেন না। স্বামীজির শিষ্য ছিলেন মারি লুই, ফ্রেঞ্চ মহিলা, স্বামী অভয়ানন্দ নাম দিয়েছিলেন স্বামীজি তার। তিনি স্বামীজির বিকট সমালোচনা করতে শুরু করলেন এবং তিনি ঢাকা এসে নববৈষ্ণব আন্দোলন তার সঙ্গে যোগ দিয়ে তিনি স্বামীজির কুৎসা রটাতেন। স্বামীজি একটি চিঠিতে জোসেফিন ম্যাকলাউডকে বলেছেন যে আমাকে যে তিনি গীতাকে কোট করেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, আমাকে যেভাবে প্রার্থনা করে আমি তাকে সেইভাবে কৃপা করি। মারি লুই পয়সা চেয়েছিল, আমি প্রার্থনা করি তার পয়সা হোক। তারপর 1902 সালে স্বামীজি চলে গেলেন। যাদের হয়ে প্রচার করছিলেন মারি লুই তারা তাকে চিনল না, অতএব ভদ্রমহিলাকে বিদেশে ফিরে যেতে হলো। কিন্তু স্বামীজি দেখেছিলেন যে ইতিবাচক খবরের কোনো শেষ নেই এবং সেই খবরের মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তোলা যায়। আমি সেই দিন একটি চিঠি পড়ছিলাম রবীন্দ্রনাথের দীনেশচন্দ্র সেনকে লেখা। তিনি দীনেশচন্দ্র সেনকে বলছেন যে প্রাচ্য পাশ্চাত্য না পড়ে থাকলে এখনই পড়তে কথ্য বাংলার কি জোর, স্বামীজি তা বুঝিয়ে দিয়েছেন। তারপর রবীন্দ্রনাথ লিখছেন, যেমন ভাষা তেমনি ভাব, তেমনি সূক্ষ্ম উদারতা, তেমনি পূব পশ্চিমের মিলনের আদর্শ না পড়লে কি অপূর্বতা বুঝতে পারবেন না। এই যে অসাধারণ রবীন্দ্রনাথের বিশ্লেষণ, এই সূক্ষ্ম যেমনি ভাব তেমনি ভাষা, সূক্ষ্ম উদারতা এবং পূব পশ্চিমের মিলনের আদর্শকে যেভাবে বলা হয়েছে সেটা না পড়লে বিশ্বাস করতে পারবেন না। রবীন্দ্রনাথও বিশ্বাস করতেন যে ভারতবর্ষ গড়ে উঠবে পূব পশ্চিমের আদর্শের মধ্যে। স্বামীজিও তাই বিশ্বাস করেছেন। সেই যে দুটি কাগজ তিনি খুলেছিলেন, একটি প্রবুদ্ধ ভারত, প্রথমে আলাসিঙ্গা পেরুমল তার এডিটর ছিলেন, তারপর প্রবুদ্ধ ভারত চলে যায় মায়াবতীতে, এডিটর হন স্বামী স্বরূপানন্দজি, এবং সেইখানে স্বামীজি বলছেন যে আমাকে আর কাগজ পাঠায় না, এবং উদ্বোধনের কথাও বলছেন। উদ্বোধন নিয়ে অনেক কথা আছে। স্বামী ত্রিগুণাতীতানন্দই ছিলেন উদ্বোধনের এডিটার। স্বামী তাকে নানা উৎসাহ দিয়ে চিঠি লিখেছিলেন। তারপর উদ্বোধন যেন একেবারে নির্ভুল ছাপা হয়। ত্রিগুণাতীতানন্দজি কম্পোজিটার বাড়ি বাড়ি ছুটতেন, লেখা জোগাড় করতেন, কোনো ভুল হলে স্বামীজি তাকে রেয়াত করতেন না। একবার বেলুর মঠে ডেকেছেন, তুমুল গালাগালি দিচ্ছেন ত্রিগুণাতীতানন্দজিকে। এবার বাইরের এক ভদ্রলোক এসছেন, তার সঙ্গে স্বামীজি ভালোভাবে কথা বলতে লাগলেন। তারপর তিনি চলে গেলে আবার ত্রিগুণাতীতানন্দকে গালাগাল দেওয়া শুরু হলো। এত কষ্ট সত্ত্বেও, এত যন্ত্রণা সত্ত্বেও ত্রিগুণাতীতানন্দ সেই দায়িত্বটা নিয়েছিলেন, এবং স্বামীজি বারবার বলছেন তুই এক লাফে লঙ্কায় গিয়ে পড়বি, আর গুজগুজেগুলো পেছনেই পড়ে থাকবে। সে রাজপুতানায় শিখর রাজার রামগড় শহরে লুকিয়েছিল। কে বলেছে যে বিবেকানন্দ মরে গেছে, তাই এক পত্র লিখেছে আমায়, তার একখানা জবাব পাঠাচ্ছি। কিছু লোক বলতে শুরু করলেন দ্বিতীয়বার স্বামীজির অসুস্থতাকে কেন্দ্র করে স্বামীজি পাশ্চাত্য থেকে মারা গেছেন। তাই স্বামীজি লিখছেন লস অ্যাঞ্জেলেস থেকে, কে বলেছে আমি মারা গেছি। আসলে স্বামীজি যত দিন গেছে তত স্বামীজির মধ্যে ম্যাচিওরিটি বেশি এসেছে। আগে যেমন অসংখ্য চিঠি লিখতেন, পরে চিঠি লেখা কমে যায়, এবং তার ভিত্তিতেই তার সমালোচকরা এখানে বলতে শুরু করেন যে বিবেকানন্দ চলে গেছেন। তাই বলছেন কে বলেছে স্বামীজি বিবেকানন্দ চলে গেছেন, তুরীয়ানন্দজিকে লিখছেন সেই চিঠিতে। এবং তখন কিন্তু তুরীয়ানন্দজিও আমেরিকায়, এই যে 1899 সালে যে তিনি তো স্বামীর সঙ্গে গিয়েছিলেন। স্বামী যখন দ্বিতীয়বার আমেরিকা পাশ্চাত্যে যান তখন নিবেদিতা এবং তুরীয়ানন্দ দুজনকে নিয়ে গিয়েছিলেন। তুরীয়ানন্দজিও সেখানে ছিলেন। পরে তিনি বড় একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং অসাধারণ তার মেধা ছিল। তুরীয়ানন্দজি একদিন স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজিকে চুপ করে থাকতে যে কী ভাবছো। স্বামীজি বলেন মা 500 বছর দেখিয়ে দিলেন। তখন জিজ্ঞেস করলেন কি মা অতীত দেখালেন? বললেন না রে, ভবিষ্যৎ দেখালেন। দেখলাম আর কিছুদিন পরেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে, কিন্তু আমরা এই স্বাধীনতা রাখতে পারবো না, পিত জাতি আমাদের উপর আধিপত্য করবে। মজার কথা হচ্ছে যারা বাইবেল পড়েছেন সেইখানেও বলা হচ্ছে ইয়েলো স্কিন পিপল তারা সারা পৃথিবীর ওপর রাজত্ব করছে। পিত জাতি মানে চায়না। স্বামীজি তার আগে যখন বিখ্যাত হননি, স্বামীজিরা বক্তৃতা দিয়েছিলেন কেট স্যানবোর্নের বাড়িতে, সেখানে বলেছিলেন যে তোমরা আমেরিকানরা যেভাবে অত্যাচার করেছো চীনাদের ওপর, তারা যেদিন জেগে উঠবে সেই ঢেউ তোমরা সামলাতে পারবে না। বাস্তবিক এখন তাই হয়েছে। আমেরিকার পুরো ব্যবসা বাণিজ্য চীনের ওপর দাঁড়িয়ে আছে। তারা ইলেকট্রনিক যে জিনিসই বানায় সেটা চায়নায় তৈরি, হয় অ্যাসেম্বলড ইন চায়না, নয় ম্যানুফ্যাকচার্ড ইন চায়না।
এবং এইভাবে দেখা যাচ্ছে যে পিদ জাতি গোটা পৃথিবীর উপর রাজত্ব করছে। তুরীয়ানন্দজি একটা মন্তব্য করেছিলেন, যখন কলকাতায় ছিলেন তখন ভাবতাম মানুষটা বিরাট মানুষ, এখন দেখলাম তিনি একজন প্রফেট। এই প্রফেট, এবং দেখবেন লেখাটা শুরু করেছেন এই বলে যে তোমার ঠ্যাংটা জোড়া লেগেছে ভেবে আমি খুশি হচ্ছি। এই যে বাংলা ভাষায় ঠ্যাং শব্দ ব্যবহার করা, এই হচ্ছে বিবেকানন্দের চলতি বাংলার গুণ। ঠ্যাং সাধারণভাবে একটু খারাপ বলে মনে হয়, কিন্তু স্বামীজি এইভাবেই চলতি বাংলা লিখতেন, তোমার ঠ্যাং জোড়া লেগেছে শুনে আমি খুশি আছি। এবং তার আগে 3টে ডট আছে, তার মানে তার আগে স্বামীজি আর কিছু বলেছিলেন। এই আমার ঘোরতর আপত্তি হচ্ছে যে ইররেশনালি চিঠিগুলোকে এডিট করা। এক সময় ছিল যে রামকৃষ্ণ মিশন মনে করতো যে স্বামীজির সব কথা সবাইকে জানতে দেবো না, তাই র্যান্ডাম এডিট করেছে। এডিট কখনো র্যান্ডাম হয় না, এডিটের একটা নিয়ম আছে, নিয়ম করে এডিট করতে হয়, কিন্তু কেউ সেই নিয়ম অনুসরণ করেননি, যেমন যেমন পেয়েছেন তেমন তেমন করেছেন। আমি মাঝে মাঝেই প্রবীণ সন্ন্যাসীদের বলি, জানেন তো সবচেয়ে অবাধ্য মানুষ ছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজি বললেন যা প্রসাদ পেয়ে আয়, তিনি সেই যে চলে গেলেন আর ফিরলেন না, হয় নাকি? তারপরে তিনি প্রসাদ পেয়েছিলেন, প্রসাদ পেয়ে স্বামীজির কাছে ফিরে এসেছিলেন। স্বামীজি আবার যে প্রসঙ্গ টেনে কথা বলছেন সেটাকে আরও টেনে নিয়ে গেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রে স্বামীজি ব্রিটিশদের এত গালাগালি দিয়েছেন যে তখন পরাধীন দেশ, এরা ভাবলেন যে লেখাটা এডিট করে ছাপানো উচিত। কিন্তু তারপর যে 7 দশক পার হয়ে গেছে, এখনও সেই বই আর আনএডিটেড বই বেরোলো না। শোনা যাচ্ছে উদ্বোধন থেকে নাকি স্বামীর সংবাদ আনএডিটেড বেরোচ্ছে, মোটা বই, এবং সেখানে স্বামীজির অনেক কিছু জানা যাবে। আসলে আমার যেটা বারবার মনে হয় যে আমরা স্বামীজির 1/100 জানি, যতটুকুনি জানি সেটা যে 1 মিলিয়নথ অফ স্বামীজি। স্বামীজি কোথায় কি গেছেন, কি করেছেন কেউ জানে না, কারণ স্বামীজি নিজে আত্মজীবনী লেখেননি। স্বামী যদি আত্মজীবনী লিখতেন তাহলে আমরা দুটো জিনিস পেতাম। এক, তিনি যন্ত্রণায় কিভাবে ছটফট করেছেন, লোকহিতায়ও সেই যন্ত্রণাটি আমরা জানতে পারতাম। যখন প্রথমবার বিদেশে যাচ্ছেন, যখন টাকা ফুরিয়ে আসছে, যখন আকাশ ভেঙে মাথায় পড়ছে, তখন স্বামীজির মনের অবস্থা কি হয়েছিল সেটা জানা একান্ত প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে স্বামীজি ভারতবর্ষকে প্রচারের জন্য কি কাজ করেছিলেন সেটাও আমাদের জানা দরকার। একটি চিঠিতে হরিদাস বিহারীদাস দেশাইকে লিখেছিলেন, আমি কিন্তু এখানে কোনো তামাশা করতে আসিনি, বুকের রক্ত জল করে কাজ করছি। স্বামীজির যে প্রচার সেটা তো ভারতের প্রচার। আমি আগেও বলেছি, আজকে আবার বলছি, স্বামীজির আগে পরে যারা বিদেশে গিয়েছিলেন তাদের প্রত্যেকের যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, হয় ব্যবসা বাণিজ্য, নয় কারুর হয়ে সুপারিশ করা, নয় কোনো চাকরির পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া। স্বামীজি গিয়েছিলেন ভারতবর্ষকে প্রচার করতে, তাই তাকে দেখে কেমন উন্মাদনা হয়েছিল। যেমন আলাসিঙ্গা পেরুমলকে শিকাগো থেকে লেখা প্রথম চিঠিতে লেখেন যে সবাই মনে করলো এই সুন্দর দর্শন যুবকটি সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছে, আর তারপর কিছু লিখলেন না। সে যে উন্মাদনা স্বামীজির হয়েছিল, প্লাস নিজে কোনো পেপার ক্লিপিং কাটিং পাঠালেন না। এই যে বিভিন্ন কাগজ স্বামীজির সম্বন্ধে তখন লিখেছিল, নিজে সে সম্বন্ধে ছিলেন একেবারে নীরব। এই নীরব থাকার জন্যে স্বামীজি কি কাজ করেছেন আমরা জানলাম না। যেমন স্বামীজি পাশ্চাত্যে বলছেন, আমি প্রায় 3,500 মানুষকে দীক্ষা দিয়েছি। সেই দীক্ষা দেওয়ার পরিবারগুলোর এখন কি চেহারা আমার জানতে খুব ইচ্ছে হয়, কিন্তু জানবার কোনো স্কোপ নেই। স্কোপ নেই কেন? তারা হারিয়ে গেছেন। সেই প্রথম জেনারেশনটা দীক্ষা নিয়েছিল, তারা স্বামীজিকে দেখেছিল, তারা উন্মাদনায় ভুগেছিল। তারপর স্বামীজি যখন চলে গেলেন, রামকৃষ্ণ মিশন দরিদ্র একটি সংস্থা, তারপর তাদের পক্ষে আর যোগাযোগ রাখা সম্ভব ছিল না, ফলে সেই যোগাযোগটা ছিন্ন হয়ে গেল, এবং এখন তারা কী অবস্থা আছে আমরা জানি না। আমাদের বন্ধু সারদা, সে অনেক কষ্ট করে নিবেদিতার পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করেছে। তারা যারা অস্ট্রেলিয়ায় থাকে, যারা আফ্রিকায় থাকে, সারদা নিজের চেষ্টায় যোগাযোগ করে তাদের মধ্যে একটা যোগাযোগের পথ স্থাপন করেছে। ঠিক সেরকম আমার মনে হয় যে ফ্রান্সিস লেগেটের পরিবারের এখন কি হলো, হলস্টারের যে বাচ্চারা তারা বড় হয়ে এখন কেমন করছে, তারা কি বিবেকানন্দের কাছে জানে, তারা কি বিবেকানন্দের কথা বলে, এটা একটা জানবার বিষয় আমার আরও মনে হয় মেরি হেল, তিনি তো একজন ইটালিয়ানকে বিয়ে করেছেন, ভেনিসেই থাকতেন। সেই মেরি হেলের পরিবার, যিনি বিবেকানন্দকে নিজের ভাইয়ের মতো সম্মান দিতেন, স্বামীজিও যাকে বোনের মতো ভালোবাসতেন, তারা কি এখন স্বামীজিকে নিয়ে ভাবে? আমার জানতে খুব ইচ্ছা হয়। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে এই রিসার্চ আর করার লোক নেই।
যদি স্বামীজি অশোকানন্দজি না থাকতেন তাহলে ন্যান্সি হ্যান্সব্রো থেকে শুরু করে যারা স্বামীজির কাছে এসেছিলেন তাদের কারোর কথাই আমরা জানতাম না। অশোকানন্দজির পথ ধরে এগিয়ে মারি লুই বার্গ তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট লিখেছিলেন, কিন্তু তারপরে কী হলো আর জানা গেল না। এখন যে স্বামীজিরা আছেন তারা সকলেই মহাপণ্ডিত, কিন্তু বিবেকানন্দের নিয়ে রিসার্চ করা কারোর সময় নেই। না থাকার জন্য আমরা অনেক কিছু জানি না। যেমন আমার ব্যক্তিগতভাবে মনে হয় উইম্বলডনে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে নিবেদিতা যে কাগজটা খুলেছিলেন রিপাবলিক বলে, সেই কাগজের নিশ্চয়ই গোটা কাগজটা পাওয়া যায়। আমার বন্ধু প্রথম পাতাটা জোগাড় করেছিল, জেরক্স করেও পাঠিয়ে দিয়েছে আমাকে, কিন্তু বাকিটা কি লেখা ছিল, কি কন্টেন্ট ছিল, কারণ সেখানে বিপিন পাল লিখতেন, অরবিন্দ ঘোষ লিখতেন, র্যাডক্লিফ লিখতেন, নেভিনসন ম্যানচেস্টার গার্ডিয়ানের এডিটর তিনি লিখতেন। ফলে সেই কাগজটি নিশ্চয়ই খুব উন্নত মানের ছিল এবং সেই কাগজের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষের দুর্দশার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু যে কাগজটার কী অবস্থা কেউ জানেন না, কারণ কেউই বিদেশে বিবেকানন্দ নিয়ে গবেষণা করেন না। আমাদের দুর্ভাগ্য, শঙ্করীবাবু বিদেশে গেছেন বটে, সেটা রিসার্চের কাজে নয়। রিসার্চের কাজে যেতেন, যে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ তিনি বিবেকানন্দর সমকালীন ভারতবর্ষে করেছেন, আমরা সেটি কাজ পেতাম। এই যে বলা হচ্ছে দ্য গিফট আনওপেন্ড, এলেনর স্টার্ক লিখছেন যে কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকান বিবেকানন্দ ইটস সোল, এটা কিন্তু সাংঘাতিক সম্মান। এই সম্মান আমেরিকানরা কাউকে কোনো দিন দেয়নি, যে বিবেকানন্দ আমেরিকার আত্মাকে আবিষ্কার করেছিলেন। তাই যদি হয়ে থাকে, তার ছড়িয়ে ছিটিয়ে এখন অনেক কিছু পড়ে রয়েছে, এবং সেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিস যদি একত্রে আনা যায়, আমরা যে নতুন বিবেকানন্দকে পাবো। যেমন ভারতবর্ষেও যে বিবেকানন্দ ঘুরে বেরিয়েছেন তারও কিন্তু কোনো রকম ডকুমেন্ট নেই। স্বামীজি ক্ষেত্রী রাজার কাছে গিয়েছিলেন, ভাগ্যে বেণীশঙ্কর শর্মা বইটি লিখলেন বিবেকানন্দ এ ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ। তাই জন্য আমরা ক্ষেত্রীর দিনগুলোর একটা হিসেব পাই, কিন্তু স্বামীজি অন্যান্য রাজার সঙ্গে কীভাবে মিশতেন, মাইসোরের সঙ্গে কীভাবে কথা বলেছেন, স্বামীজি অন্যান্য সকলের যে বাড়িতে গেছেন সেখানে কীভাবে দিন কাটিয়েছেন। হরিপদ মিত্র স্বামীজির প্রথম গৃহী শিষ্য ছিলেন, বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার, তার বাড়িতে স্বামীজি ছিলেন। কীভাবে স্বামীজি দিন কাটাতেন আমার ভীষণ মনে হয় যে লোকটির সেদিন কোনো কাজ বাইরে যাওয়া নেই, বাড়িতে রয়েছেন, সারাদিনটা কাটাতেন কি করে? তিনি কি বই পড়ে কাটাতেন? তিনি কি ধ্যান করে কাটাতেন? তিনি কি ঘুমিয়ে কাটাতেন? তিনি কি বেড়াতে যেতেন? আমার খুব জানতে ইচ্ছা, কারণ আমরা না, মুশকিল হচ্ছে যে সাহেবরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে বিবেকানন্দ রক্ত মাংসের মানুষ নয়, বিবেকানন্দ প্রফেট। একদিকে তারা বিবেকানন্দকে প্রফেট বলেছে, অন্যদিকে বলেছে প্রফেটের আবার ডায়াবেটিস হয় নাকি। কিন্তু দিনটা কীভাবে কাটিয়েছেন? যেমন আমাকে একজন প্রশ্ন করেছিলেন, একজন বিখ্যাত ঐতিহাসিক, চাচা বিবেকানন্দ যে ইংল্যান্ডে ছিলেন হেনরিয়েটা মুলারের বাড়িতে, বাজারটা কে করতে যেতেন? মহেন্দ্রনাথ লেখেননি, বাজার করতে যেতেন তো কেউ। যখন আছেন স্বামীজি, স্বামী শারদানন্দ এবং মহেন্দ্রনাথ, তখন তো স্বামীজি পয়সা কাউকে দিতেন যে তুমি বাজারটা করে নিয়ে এসো। যে দৈনন্দিন রুটি কিনতো, আলু কিনতো, ডিম কিনতো, মাখন কিনতো, বাজার কিনে এনে রান্না করা হতো। এই 8 পৌরের জীবনের তো বিবেকানন্দ। আমরা তো মনে করি বিবেকানন্দ মানেই নমশ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ শুরু হয়, তা তো নয়। তিনি তো তখনও মূর্তি হননি, ছবি হননি, রক্ত মাংসের মানুষ। সেই মানুষটি কিভাবে দৈনন্দিন জীবন কাটাতেন, এই যে মহেন্দ্রনাথ লিখছেন যে স্বামীজি এত ব্যস্ত ছিলেন ইংল্যান্ডে, এত বড় মানুষের বাড়িতে তার প্রত্যেক দিন নিমন্ত্রণ থাকতো, হয় লাঞ্চের নয় ডিনারের, ফলে স্বামীর সঙ্গে কথাই বলা যেত না। এর থেকে একটা ছবি পাওয়া যায় যে স্বামীজির জনপ্রিয়তার ওপর। কিন্তু স্বামীজি যেদিন বাড়িতে থাকতেন সেদিন স্বামীজি কী করতেন আমার জানতে খুব ইচ্ছা, যে এই যে মানুষটি এত কম সময় এত বিপুল পড়াশোনা করেছিলেন, তিনি নিশ্চয়ই অবসর দিন বাড়িতে বই পড়ে কাটাতেন, না হলে এই কথা বলা সম্ভব নয়। কিন্তু কাটাতেন কীভাবে? কিছু একটা ভাবে কাটাতেন তো, সেইটা জানতে খুব ইচ্ছে, কিন্তু জানার কোনো স্কোপ নেই। এবং স্কোপ নেই বলেই যারা কল্পনার ভিত্তিতে স্বামীর সম্বন্ধে লেখেন তারা আবল তাবল গল্প লিখে যান। ইলিশ মাছ খেয়েই স্বামীজি মারা গিয়েছিলেন। তারা তো দেখেন না যে বেলুড় মঠে মাত্র 3টে ইলিশ মাছ কেনা হয়েছিল, এবং সেই 3টে গোটা মঠে যারা ছিলেন সকলে খেয়েছিলেন। ইলিশ মাছের সাইজ যতই বড়, 3টে মাছ যখন উঠেছিল সেই মাছকে কোনো মানুষ মারা যেতে পারে না। কিন্তু এইসব লিখলে লোকে বিক্রি হয়, লোকে চলে। আপনি যদি কোনোভাবে লিখতে পারেন
যে বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার প্রেম ছিল, সে বই হু হু করে বিক্রি হবে, কিছু সাহিত্যিক সেটাকে ব্যবহার করেন, ক্যাপিটাল করেন সেটাকে। নিবেদিতা দেশের জন্য কি করেছিলেন, কখনো অনশনে থেকেছেন, কখনো অর্ধাসনে থেকেছেন, সেইভাবে এই যে তুরিয়ানন্দজির কথা স্বামীজি লিখেছেন, স্বামীজি বললেন যে তুমি ওখানে গিয়ে একটা আশ্রম করো, ওরা জমি দিচ্ছে, আশ্রম করো। তুরিয়ানন্দজি রেজিস্ট করেছিলেন, কারণ তিনি তো স্বামীজির গুরু ভাই, তিনি তো বিবেকানন্দকে দেখেছিলেন। তিনি বলেন আমি যাব না। তারপর স্বামী থেকে তুমুল গালাগালি করেন এবং তুরিয়ানন্দ সেখানে গিয়ে আশ্রম তৈরি করেন এবং তার ব্যক্তিগত দৃষ্টান্ত দিয়ে এত তিনি জবদান করতে পারতেন, সেইটি আমেরিকানদের আকর্ষণ করেছিল। কারণ আমেরিকানদের মাথায় স্বামীজি ঢুকিয়ে দিয়েছিলেন যে এই যে পাশ্চাত্যের ঝকঝকে সভ্যতা, এই সভ্যতায় যদি মনের মধ্যে শান্তিটা না আসে তাহলে সভ্যতাটাকে উপভোগ করা যাবে না, এবং সেটা একমাত্র আসে জবদানের মধ্যে দিয়ে। স্বামীজি একটু জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লিখেছিলেন যে পাশ্চাত্য জাতি তার সভ্যতার নতুন সুরাপানে মত্ত, ভারতবর্ষের সভ্যতার ওপর দিয়ে নানা ঝড় বয়ে গেছে এবং সে ঝড় শিখিয়েছে যে নিবৃত্তি হচ্ছে, ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ পথ। কিন্তু আমেরিকানরা নতুন সভ্যতার সুরাপানে মত্ত। স্বামীজি লিখছেন চিঠিতে জোসেফিন ম্যাকলাউডকে। ফলে তুরিয়ানন্দজি সেখানে গিয়ে সেই আশ্রমটার দায়িত্ব নিয়েছিলেন, তারপর সে প্রতিষ্ঠিত হয়েছিল সেই আশ্রম। এই যে স্বামীজির কাজ, এই কাজগুলো সম্বন্ধে নিজে বলেননি বলে কি হয়, এখন অনেকে চিন্তাপ্রসূত কাজ লেখেন। আমাকে প্রচুর লোক প্রশ্ন করেন একটি বই পড়ে, আচ্ছা স্বামীজি যখন মারা গেলেন সেটা পরের দিন কাগজে বেরোল না কেন? তখন তো বেলুড় মঠে টেলিফোন ছিল। তাদের বোঝানো যায় না যে 2025 সালের বেলুড় মঠ আর 1902 সালের বেলুড় মঠ এক নয়। তখন ফোন থাকলেও কাগজের অফিসে ফোন করে মৃত্যু সংবাদ জানানোর চল ছিল না। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তাই নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন স্বামীজি করেননি। এখন বেলুড় মঠ একটি নতুন বাড়ি বানালেও সাংবাদিক সম্মেলন করে বলে। স্বামীজির সময় বেলুড় মঠের কত আয় ব্যয় হতো সেটা কোনো সাংবাদিক সম্মেলনে বলা হয়নি। এখন যখন বলা হয় 2023-24 অর্থবর্ষে বেলুড় মঠ 1180 কোটি টাকা খরচ করেছে, সেটা মানুষকে জানানোর জন্যে। ফলে দুটো যুগ ভাবতে হবে। স্বামীজির যুগ, সেই যুগে এত তারা খবরের কাগজে জানাতেন না। ঠাকুরের তিথি পুজো নিয়ে এখন যে বিরাট করে ছবি বেরোয়, আগেকার কি খবরের কাগজ, বড় খবরের কাগজ ছিল না? শুধু বড় খবরের কাগজ ছিল না তা নয়, তখনকার যারা সাংবাদিক তারা এখনকার সাংবাদিকদের থেকে কয়েক লক্ষ গুণে গিয়েছিলেন, ভাষায় বলুন, মেধায় বলুন, তাদের জ্ঞানে বলুন, সব দিক থেকে। কিন্তু খবরের কাগজে এগুলো লেখার চল ছিল না। যেহেতু ছিল না, তাই সব কথা বলে কোনো লাভ নেই। ঠিক সেইভাবে বিবেকানন্দ কীভাবে দিনগুলো কাটিয়েছেন, এই যে আমেরিকায় পিকনিক করতে যেতেন, সেই পিকনিক করতে গিয়ে সেইখানে তিনি বেদান্ত চর্চা করতেন। অবেদানন্দ লেখায় পাওয়া যায় কোনো তিনি বিবাহের আসরের আগে যেতেন এবং সেই বিবাহের আসরের আগে তিনি নানা বিষয়ে বক্তৃতা করতেন যে কোনো সময়। স্বামীজিকে আমরা দেখব লাহোরে একটি সার্কাস শুরুর আগে সেখানে গিয়ে ভক্তিযোগ নিয়ে কথা বলেছেন। তো জানতে পারলে আমাদের মতন যারা খুঁটিয়ে বিবেকানন্দ পড়েন আমাদের সুবিধা হতো, কিন্তু নেই। তুরিয়ানন্দজিকে বলছেন যে আমার কলকাতা থেকে তো খবরের কাগজ আসে না, প্রবুদ্ধ ভারত কি ঘুমিয়ে পড়লো, উদ্বোধন তো আসেন, সেই কাগজটা কি চলছে এখনও? আসলে আমরা ভারতীয়রা অনেক ব্যাপারে ভীষণ ক্যালাস, এবং একটা বড় ব্যাপারে ক্যালাস হচ্ছে প্রিজার্ভেশন অফ হিস্ট্রি। আমরা নেই, আমরা হিস্ট্রি প্রিজার্ভ করি। আমি সবাইকে বলি যে কেউ যদি মাথা কুটে ফেলে, ধরুন প্রেসিডেন্সি কলেজ, সে এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, 1817 সালের কলেজ, সেই কলেজে যে আপনার কোনো ঘর নেই যেখানে কলেজের হিস্ট্রি সম্বন্ধে বলা আছে। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না যে কারা সব মাস্টারমশাই ছিলেন। এটা আমাদের ইতিহাসের প্রতি উদাসীনতা। একজন সাহেব লিখেছিলেন যে আসলে তোমরা যেহেতু শরীরটাকে পুড়িয়ে ফেলো, তোমরা মনে করো শরীর পোড়ানোর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেল। আমরা যেহেতু কবর দিই, তাই আমরা মনে করি যে শরীরটা ওখানে বেঁচে আছে। আমরা তো মনে করি না, কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। ফলে আমাদের ইতিহাসের প্রতি কোনো আনুগত্য নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল সে তো লর্ড কার্জনের করা, ইন্ডিয়ান মিউজিয়াম সে তো সাহেবদের করা। আমরা কি করলাম? আমরা তো তারপর আমাদের কোনো ট্রাম মিউজিয়াম নেই। ট্রাম তো একটা কলকাতার একটা, সারা ভারতবর্ষে প্রথম ট্রাম এখানে চালু হয়েছিল, নেই। সেই ঘোড়ায় টানা ট্রাম থেকে ইলেকট্রিক ট্রাম, ট্রামের বিবর্তন আমরা জানিই না। এবং শুধু তাই না, আমাদের দেশের কোনো মিউজিয়াম হ্যাবিট তৈরি হয়নি। যখন বেলুড় মঠে স্বামী প্রভানন্দজি রামকৃষ্ণ মিউজিয়াম তৈরি করেন, তখন বহু লোক পিছনে বলেছিলেন যে মহারাজের এটা পাগলামি,
তাদের বোঝানোই যায়নি যে আন্দোলনের একটা ইতিহাস জানা দরকার, এবং সেটা শুধু বইয়ে নয়, সেটা মিউজিয়ামে বিভিন্ন আর্টিফ্যাক্ট, বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে সে আন্দোলনটি কীভাবে আস্তে আস্তে একটা বিরাট মহিরুহের আকার ধারণ করে সেটা বলতে হয়। তো স্বামীজির খবরের কাগজে তাই ছিল। উদ্বোধনের যদি পুরনো সংখ্যাগুলো দেখেন, তখন তো এখনকার মতো ঝকঝকে উদ্বোধন হয়নি, তার কাভার এত পরিষ্কার হয়নি, ছাপা এত পরিষ্কার, কিন্তু কন্টেন্ট পড়লে অবাক হয়ে যেতে হয়। এবং উদ্বোধনে এমন কেউ নেই যিনি লেখেননি। জগদীশচন্দ্র বোস থেকে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, ক্ষিতিমোহন সেন থেকে সবাই লিখেছেন। এবং উদ্বোধনের লেখাতেই তো আমরা জানি যে ক্ষিতিমোহন সেনের সামনে স্বামীজি বেনারসে মরি গিয়েছিলেন। আর তো কোনো সোর্স নেই, ক্ষিতিমোহন সেন নিজে লিখেছেন এবং লিখেছেন, পাঠকরা আমাকে মাফ করবেন যখন তারা শুনবেন স্বামীজি এই গান আমাদের শুনিয়েছেন। এবং উদ্বোধন যে একটা সমাজের দলিল, এই নিয়ে কাজ, উদ্বোধন নিয়ে খুব আনফর্চুনেট যে আমাদের যে সাংবাদিকতা বিভাগ, সেই বিভাগে উদ্বোধন নিয়ে পড়ানো হয় না। আমার মনে হয় উদ্বোধন নিয়ে পড়ানোটা খুব দরকার। তার কারণ উদ্বোধন কি বলতে চেয়েছে, উদ্বোধন রায়টের সময় কি বলেছে, উদ্বোধন বঙ্গভঙ্গের সময় কি বলেছে, উদ্বোধন তারপর যখন সময় কেটে গিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে তখন কি বলেছে, এটা জানার বিষয়। তা এবং স্বামীজি উদ্বোধনকে বলছেন যে ঘরে ঘরে পৌঁছাবে, সন্তানের মতন তিনি লালন করেছিলেন। স্বামী পূর্ণাত্মানন্দজি, তিনি উদ্বোধনের একসময় এডিটার ছিলেন, তিনি একটি চমৎকার আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলনটি হচ্ছে যে যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তাদের উদ্বোধন পড়তেই হবে। এবং তিনি কী করতেন, যখন কোথাও বক্তৃতা করতে যেতেন সেই উদ্বোধনের প্রচার করতেন। মহারাজের সেই যে 80 দশকের শেষে এই রকম একটা 1927 সাল থেকে এই একটা প্রয়াস, এই প্রয়াস উদ্বোধন প্রায় 1 লক্ষ গ্রাহক হয়ে গিয়েছিল। তার কারণই হচ্ছে তিনি এটাকে ড্রাইভটা শুরু করেছেন, দরকার সেটা। এখনকার সেই ড্রাইভটা আর নেই। তরুর এত যে ভক্ত আছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারা যেদিন দীক্ষা নিচ্ছেন সেদিনই উদ্বোধনের ফর্ম দিয়ে 5 বছরের জন্য গ্রাহক করিয়ে দেওয়া উচিত। এই 5 বছর পড়লেই পত্রিকাটির প্রতি টান তৈরি হবে। এবং মনে রাখতে হবে উদ্বোধন হচ্ছে স্বামীজির বাণী শরীর। সেই বাণী শরীরটি স্বামীজির কাছে, এখানে স্বামীজির কাছে গিয়ে আমেরিকায় পৌঁছাচ্ছে না বলে তিনি হাহুতাশ করছেন যে উদ্বোধন কি বেঁচে আছে আর প্রবুদ্ধ ভারত ঘুমিয়ে পড়েছে কিনা। প্রবুদ্ধ ভারতের কত কম সংখ্যা, কত দিনের কাগজ, কারণ প্রচার করা হয় না। কিন্তু প্রবুদ্ধ ভারতের কি অসাধারণ কন্টেন্ট, পড়বার মতো প্রবুদ্ধ ভারতের জিনিস আছে, মানুষকে তো জানাতে হবে। যিনি থাকেন অদ্বৈত আশ্রমে মায়াবতীতে, সেই এডিটার স্বামীজি একবার কলকাতায় সে প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে খুব রেসপন্স হয়েছিল, সবকটি খবরের কাগজ গিয়েছিল, আমরা বড় করে লিখেও ছিলাম। কিন্তু তারপরে আর কোনো ড্রাইভ নেওয়া হলো না। স্বামীজি এই ড্রাইভে বিশ্বাস করতেন এবং চাইতেন। এবং উদ্বোধন নিয়ে যখন বলার বিক্রি হচ্ছে, বললেন আমি যে বিদেশে রয়েছি, আমার যে ভ্রমণ সেটা বড় করে ছাপা, দেখবি হই হই করে বিক্রি হবে। সেটা স্বামীজির পরিব্রাজক তো উদ্বোধনেই ছাপা হয়েছিল। এগুলো একটা ভাববার জিনিস, কারণ রামকৃষ্ণ ভাব আন্দোলন ঘণ্টা নাড়ার আন্দোলন নয়, সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলন যেহেতু, তাই সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে মিশন পরিবর্তিত হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে। এবং যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সৈনিক, তারা শুধু স্বামীজিদের প্রণাম করলে হবে না, বিবেকানন্দের কথা জানতে হবে, বুঝতে হবে বিবেকানন্দের কথা, কেন তিনি এই আন্দোলনটিকে তৈরি করেছিলেন, কেন তিনি বলছেন আত্মান মোক্ষার্থম জগৎ দ্বিতীয় চ, জগতের কি হিত তারা করতে পেরেছিলেন। এটি একটি ভাববার বিষয়। এবং সেইভাবে যদি বিবেকানন্দকে বোঝা যায়, সেইভাবে যদি জানা যায়, তাহলে আন্দোলনের প্রতি আনুগত্য আমাদের বেড়ে যায়। স্বামীজির আমেরিকা থেকে চিঠি আজকে পড়লাম, আগামীতে যে চিঠিটি পড়ব সেটিও আমেরিকা থেকে লেখা, সেটি লেখা নিবেদিতাকে। স্বামীজি এখানে নিজের শরীরের কথা বলছেন, শরীর ভালো যাচ্ছে না, কিন্তু আমি কোনো নিয়ম মানছি না, যেমন তেমন খাচ্ছি, যেভাবে খুশি চলছি। এবং তুরিয়ানন্দকে বলেছেন যে তোমার যে পাটা ভালো হয়ে গেছে, পাটা ভেঙেছিল ঠিক হয়েছে, এই জন্য আমি খুব খুশি। তারপর তিনি নানা বিষয় আলোচনা করেছেন। আজকে অবধি থাক, পরের দিন আমরা একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
তারা